আমরা আমাদের সিও 5 to 4 মাইক্রোইকোনমিক্স কোর্স শুরু করব। আমরা গত ক্লাসে যেখানে পড়েছিলাম সেখান থেকে কন্টিনিউ করব। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা যে বাজেট ডেফিসিট আলোচনা করছিলাম। বাজেট ডেফিসিটটা কিসের উপর নির্ভর করে সেটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, তার আরেকটা দিক নিয়ে আমরা আলোচনা করবো। আমরা দেখেছিলাম মূলত রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স নিয়ে আলোচনা করছিলাম। সেই রিকার্ডিয়ান ইকুইভ্যালেন্স অনুযায়ী যে ট্যাক্স স্মুথিং করা হয়, যদি ট্যাক্সের যদি একটা ডিসটরশনাল ইফেক্ট থাকে, রিকার্ডিং ইকুইভ্যালেন্স যদি পালিত না হয় ট্যাক্স ডিসটরশনের কারণে, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি ট্যাক্স স্মুথিং করা হয়, প্রত্যেক পিরিয়ডে একই পরিমাণ ট্যাক্স ধার্য করা হয়, তাহলে ইকোনমি অপটিমাইজ হয় বা কস্ট মিনিমাইজ হয়। এবং আমরা যে একটা ফর্মুলা ড্রাইভ করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে যদি অর্থাৎ যদি ট্যাক্স স্মুথিং করা হয় তাহলে যে আমরা যে ভার্সন ইকুয়েশন পাই সেখান থেকে অপটিমাইজেশনের মাধ্যমে, সেটা একটা র্যান্ডম ওয়াক মডেলের মতো হয়। প্রেডিক্ট করা যায় না যে কর্পোরেট এক্সপেন্ডিচার কত হবে বা ট্যাক্স কত হবে, সেটা যদি প্রেডিক্ট করা না যায় ভবিষ্যতে, যেটাকে আমরা র্যান্ডম ওয়াক মডেল বলি আমরা, তাহলে বাজেট ডেফিসিট বাড়বে না কমবে না ভবিষ্যতে। আর যদি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে প্রেডিকশন করা যায় আগে থেকে বাড়বে না কমবে, তাহলে বাজেট ডেফিসিটের গতি প্রকৃতি নিয়েও একটা প্রেডিকশন করা যায়। বাজেট ডেফিসিটটা নির্ভর করে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের চেঞ্জের উপর নির্ভর করে, এক্সপেক্টেড চেঞ্জের উপর নির্ভর করে। এই দিকটা আমরা আলোচনা করেছিলাম। তো আমরা আজকে থেকে একটু এক্সটেনশন করার চেষ্টা করব, অর্থাৎ ট্যাক্স স্মুথিং ফর্মুলা মাধ্যমে আমরা শুধুমাত্র জানতে পারি যে বাজেট ডেফিসিট ওভার টাইম কখন কিভাবে চেঞ্জ হবে সেটা সম্পর্কে জানতে পারি, কিন্তু বাস্তবে দেখা যায় যে বাজেট ডেফিসিটের একটা সিস্টেমেটিক টেন্ডেন্সি থাকে, যে হয়তো ক্রমাগত বাড়ছে বাজেটের পরিমাণটা, বা এটা অনেক সময় অপটিমাল যে ডেফিসিটের পরিমাণ তার চেয়ে ভিন্ন হয়। তো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারবো সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং এটা ব্যাখ্যা করার জন্য আমরা পলিটিক্যাল ইকোনমি থিওরির আশ্রয় গ্রহণ করবো। এটাকে আমরা বলবো যে পলিটিক্যাল ইকোনমি থিওরি অফ বাজেট ডেফিসিট, আমাদের সেকশন 12 এ আছে টেক্সট বইয়ে। Political economy theory of budget deficit. Budget deficit টা কি মানে পলিটিক্যাল ইকোনমি থিওরি ব্যাখ্যা করতে পারি। পলিটিক্যাল ইকোনমি থিওরিটা হলো মূলত যে পলিটিক্যাল যে বিহেভিয়ার, পলিটিশিয়ানদের যে পলিটিক্যাল বিহেভিয়ার কিংবা ভোটার যারা আছে তাদের যে বিহেভিয়ার, ভোটিং বিহেভিয়ার, সেটাকে ইকোনমিক লজিক দিয়ে ব্যাখ্যা করা বা ইকোনমিক থিওরি দিয়ে ব্যাখ্যা করা। এটাকে আমরা বলি পলিটিক্যাল ইকোনমিক থিওরি অফ বাজেট ডেফিসিট। এখন কেন বাজেট ডেফিসিট পারসিস্ট করে বা কেন বাজেট ডেফিসিটটা ইনএফিশিয়েন্টলি হাই লেভেলের হয়, সেটা ব্যাখ্যা হিসেবে আমরা একটা পলিটিক্যাল ইকোনমিক থিওরির মাধ্যমে সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, বা পলিটিক্যাল ইকোনমিক থিওরি জাতীয় এক মডেলের মাধ্যমে সেটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। আমাদের এখানে মূল উদ্দেশ্য হলো, অবজেক্টিভ হলো যে examine the forces that produce budget deficit or systemic budget deficit. সেটা আমাদের কি কারণে বা কি ফোর্সের মাধ্যমে বাজেট ডেফিসিট সৃষ্টি হয় সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানে দুই ধরনের থিওরি আমরা সাধারণত অবজার্ভ করি এই পলিটিক্যাল ইকোনমি মডেলে। two strands of the theory, two types of the theory, সাধারণত একটা হলো যে use economic tools to study political behaviors. এক ধরনের টাইপ পলিটিক্যাল ইকোনমির। আরেকটা টাইপ আছে যেখানে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি যে
ইম্পর্টেন্স অফ কোয়ালিটেটিভ ফ্যাক্টরটা হলো importance of qualitative factors in determining the economic outcome. Determine economic outcome. দুটো দৃষ্টিকোণ থেকে আমরা কোয়ালিটেটিভ ইকোনমিকে স্টাডি করতে পারি। একটা হচ্ছে সরাসরি পলিটিক্যাল বিহেভিয়ারগুলোকে আমরা ইকোনমিক টুলসের মাধ্যমে অ্যানালাইসিস করা, আর একটা হচ্ছে পলিটিক্যাল ফ্যাক্টর যদি আমরা ইনক্লুড করি ইকোনমিক মডেলে, তাহলে ইকোনমিক আউটকামগুলো কিভাবে চেঞ্জ হয়, অপটিমাল থেকে চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা দেখতে পারি। দুভাবে আমরা পলিটিক্যাল ইকোনমিক অ্যানালাইসিস করতে পারি। তো আমরা এখানে সেকেন্ড টাইপের মডেলগুলোর উপর জোর দেব, বিশেষ করে আমরা, এবং পলিটিক্যাল সোর্সের উপস্থিতির কারণে বা পলিটিক্যাল ফ্যাক্টরের উপস্থিতির কারণে আমরা যে বাজেট ডেফিসিট অবজার্ভ করি, যেটা মানুষের বলা হয় ডেফিসিট বায়াস বা অতিরিক্ত ডেফিসিট আমরা অবজার্ভ করি, তার দুটো কারণ আছে। পসিবল পলিটিক্যাল সোর্স অফ বায়াস, যে সকল কারণে বায়াসটা সৃষ্টি হয়, ডেফিসিট বায়াসটা, source of deficit bias, budget deficit bias. একটা সোর্স হলো যে কেন বেশি এক্সপেন্ডিচার করা হয়, বেশি খরচ করা হয়, ট্যাক্সের মাধ্যমে যা কালেকশন করা যায় তার চেয়ে বেশি এক্সপেন্ডিচার করা হয়, এটা আমরা ডেফিসিট বলি আমরা। একটা কারণ হলো ইনকমপ্লিট নলেজ, একটা কারণ ইনকমপ্লিট নলেজ। ইনকমপ্লিট নলেজ হলো যে ইকোনমিক মডেল বা ইকোনমিক রেশনাল দৃষ্টিকোণ থেকে, ইকোনমিক রেশনাল অনুযায়ী যেভাবে পলিসি নির্ধারণ করলে বা যেভাবে বিহেভ করলে ইকোনমি আউটকাম গুলো অপটিমাল হবে, সেই 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 রেশনাল বিহেভিয়ার গুলো সম্পর্কে পর্যাপ্ত আইডিয়া না থাকার পর যারা যারা পলিসি গুলো নেয়, পলিটিশিয়ান যারা আছে, তারা যে লজিকের ভিত্তিতে তারা সিদ্ধান্ত গুলো নেয় বা ডিসিশন গুলো নেয়, সেগুলো অনেক সময় ইকোনমিক লজিকের সাথে মিলে না, বা ইকোনমিক মডেল গুলো হয়তো অনেক সময় কমপ্লিকেটেড হয়। ফর এক্সাম্পল মনে করো যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি ইন্টারন্যাশনাল ট্রেডে, সেই ইন্টারন্যাশনাল কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি লজিকটা একটু অন্যরকম, যেটা সাধারণ মানুষ অনেক সময় হয়তো বুঝতে চায় না। যেমন ধরো যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি তোমরা হয়তো পড়েছো, সেখানে তোমরা দেখেছো যে একটা দেশ যখন ইম্পোর্ট করবে অন্য দেশ থেকে পণ্য, তখন অনেক সময় দেখা যায় যে পণ্য ইম্পোর্ট করছে সে এমন একটা দেশ থেকে পণ্য ইম্পোর্ট করছে যার কস্ট অফ প্রোডাকশন তার থেকে বেশি। অর্থাৎ মনে করো দুটো পণ্য আছে, একটা মনে করো গার্মেন্টস আর একটা মনে করো কার। তো এখন মনে করো আমেরিকা বাংলাদেশের চেয়ে কম খরচে গার্মেন্টস প্রডিউস করতে পারে ওদের টেকনোলজি দিয়ে, কেমন, আর গাড়িও বাংলাদেশের চেয়ে কম খরচে প্রোডাকশন করতে পারে, কিন্তু তারপরেও তারা কি করে, বাংলাদেশ থেকে তারা কাপড় ইম্পোর্ট করে, যদিও তারা কম খরচে কাপড় নিজেরা প্রডিউস করতে পারে। এটা একটু ইলজিক্যাল মনে হয় সাধারণ দৃষ্টিকোণ থেকে বা সাধারণ মানুষের কাছে। কেন কম খরচে উৎপাদন করতে পারা সত্ত্বেও আমি এটা অন্য কাছ থেকে কিনবো? মনে করো আমি আমি টাইপ করতে পারি, খুব দ্রুত টাইপ করতে পারি, কেমন, তারপর আমি টাইপরাইটার রাখি, টাইপরাইটার রাখি আমি টাইপ করানোর জন্য, যাতে করে আমি অন্য কাজে মনোযোগী হতে পারি, আমার যে টিচিং প্রফেশন সেদিকে আমি বেশি সময় দিতে পারি। কেমন, এই জন্য অনেক সময় দেখা যায় যে মানুষ একটা কাজে বেশি দক্ষ হওয়া সত্ত্বেও অন্য তুলনায়, যেটাকে আমরা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ বলি, আমরা অ্যাবসলিউট অ্যাডভান্টেজ থাকা সত্ত্বেও সে কি করে, ওই পণ্যটা অন্য দেশ থেকে সে ইম্পোর্ট করে। এটা সাধারণ লজিক দিয়ে বোঝা যায় না, থেকে আমাদের কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি লজিক দিয়ে আমাদের এটা বুঝতে হয় যে আমি যদি আমার যে কাজে আমি বেশি দক্ষ, আমি যদি সেটা করি, যে কাজে আমি অন্য তুলনায় দক্ষ কিন্তু আমার রিলেটিভ অ্যাডভান্টেজটা বেশি বা কম্পারেটিভ অ্যাডভান্টেজটা বেশি কোন একটা কাজে, সেখানেই মন প্রবেশ করি, বাকিটা আমি বাদ দিয়ে অন্যকে দিয়ে করে আমি। এটা হচ্ছে থিওরি অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজের লজিক। এগুলো অনেক সময় অনেকের কাছে এটা অত স্পষ্ট না, সুস্পষ্ট না, যে কারণে দেখা যায় পলিসির মধ্যে কিছু মিস্টেক থাকে, যে কারণে
এটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট নলেজ। যে পলিটিশিয়ান যারা পলিসি নেয়, যেমন তারা সেই পলিসি নেওয়ার সময় তাদের কিছু ইনকমপ্লিট নলেজ থাকে, বা অপটিমাল ডিসিশন নেওয়ার জন্য যে যে পরিমাণ রেশনালিটি থাকা দরকার সেগুলো তাদের মধ্যে থাকে না, যে কারণে অনেক সময় এই ডেফিসিট বায়াসটার সৃষ্টি হয়। এটা একটা দিক। আবার অনেক সময় দেখা যায় যে একটা কারণ হলো যে অনেক সময় দেখা যাবে সরকার যে যখন ব্যয়গুলো করে, আমরা এটা ইকুইভ্যালেন্সির ক্ষেত্রে দেখেছিলাম, যখন আমরা মাল্টিপিরিয়ড বিবেচনা করি, লাইফ টাইম যখন বিবেচনা করি, তখন সরকার যখন ট্যাক্স কম ইম্পোজ করে কোন একটা ইনিশিয়াল পিরিয়ডে, মনে করো বর্তমানে সরকার কম ট্যাক্স ইম্পোজ করছে, তারপরে কিন্তু গভর্নমেন্ট কি করছে, ডেট ইস্যু করে বা ঋণ নিয়ে সরকারি খরচ মেটাচ্ছে। কিন্তু আমরা রিকার্ডিয়ান মডেল, ইকুইভ্যালেন্স মডেল দেখেছি যে তখন গভর্নমেন্ট কি করতে হয় ভবিষ্যতে, বা ইন দ্য ফিউচার পিরিয়ড government has to impose more tax on the people to recover the debt or to repay the debt. ডেটটাকে মেটানোর জন্য সরকারকে তখন আরো বেশি হারে করে ইম্পোজ করতে হয় ভবিষ্যতে। সুতরাং আজকে কম ট্যাক্স ইম্পোজ করার অর্থ হলো ভবিষ্যতে বেশি ট্যাক্স ইম্পোজ করতে হবে গভর্নমেন্টকে, এই জিনিসের বোঝাটাকে লাঘব করার বা মেটানোর জন্য। কেমন মানুষ অনেক সময় যে আজকে খরচটাকে বেশি প্রাধান্য, আজকে যদি গভর্নমেন্ট বেশি খরচ করে সেটাকে সে বিবেচনা করে, ভবিষ্যতে যে তাকে বেশি ট্যাক্স দিতে হবে সেটাকে সে বিবেচনা আনে না। এই কারণে অনেক সময় দেখা যায় যে বায়াসের পরিমাণটা বা ডেফিসিটের পরিমাণটা বেশি হয়ে যায়, যেটাকে ডেফিসিট বায়াস বলা যায়, বা ডেফিসিট বায়াস এটাকে সৃষ্টির কারণ। শুধু ইনকমপ্লিট নলেজ সেটা ডেফিসিট বায়াসটা সৃষ্টি করে এখন। আর 2 নম্বর যে কারণ এই ডেফিসিট বায়াস সৃষ্টির জন্য, সেটাকে বলা হয় স্ট্র্যাটেজিক কনসিডারেশন। Strategic consideration. Strategic consideration হলো এমন যে মনে করো কোন একটা দল ক্ষমতায় আছে, সে তার মতো করে ব্যয় করবে তার পিরিয়ডে, কিন্তু সে যদি মনে করে যে ভবিষ্যতে যে ক্ষমতায় আসবে, অন্য পার্টি যদি ক্ষমতায় আসে ভবিষ্যতে, সে তার যে ব্যয়ের ধরনটা তার ব্যয়ের ধরনটা তার মতো নাও হতে পারে, নিজের মতো নাও হতে পারে, ভিন্ন রকম হতে পারে, এবং সে তার ব্যয়টাকে ঠেকানোর জন্য ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের ব্যয়টাকে কনস্ট্যান্ট করার জন্য, রেস্ট্রিক্ট করার জন্য সে বর্তমানে বেশি করে ব্যয় করে। কারণ বর্তমানে বেশি করে ব্যয় করলে ভবিষ্যতে গভর্নমেন্টের ব্যয়ের ক্ষমতা কমে আসবে। এটা বলা হচ্ছে স্ট্র্যাটেজিক ইন্টারাকশন। স্ট্র্যাটেজিক ইন্টারাকশনের কারণে যারা বর্তমানে ক্ষমতা থাকে তারা একটু বেশি করে ব্যয় করবে, যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা একটু কম ব্যয় করতে পারে। এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক কনসিডারেশন। এই কারণে অনেক সময় বাজেট ডেফিসিট সৃষ্টি হয় বা বাজেট ডেফিসিটটা বাড়তে থাকে। কেমন? এটা একটা দিক। আরেকটা দিক হলো স্ট্র্যাটেজিক কনসিডারেশনের মধ্যে যেটা পড়ে সেটা হলো যে disagreement about how to divide the burden of the deficit can cause delay in fiscal reform. এই যে ডেফিসিটের সৃষ্টি হলো, ডেফিসিটটাকে যে মেটানোর জন্য যে পরবর্তী পর্যায়ে যে ডেফিসিটটাকে যে আমাকে মেকআপ করতে হবে বা রিপে করতে হবে ডেটটাকে, আমার ঋণটাকে, এটা কিভাবে আমার ডেফিসিটটাকে কমাবো, তার কোন কোন সেক্টরে বা কোন কোন জায়গায় আমি ব্যয়টা সংকোচন করবো, হেলথ সেক্টরে কমাবো নাকি এডুকেশন সেক্টরে কমাবো নাকি অন্য সেক্টরে কমাবো, আমার কি বলে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কমাবো। তো এটা নিয়ে অনেক সময় একটা দ্বন্দ্ব দেখা যায় বা একটা প্রতিযোগিতা হয় যে কেউ চায় না তার সেক্টরে খরচটা কমাবো, এবং এই কারণে অনেক সময় ডিলে হয়ে যায় যে বা একটা ডিসএগ্রিমেন্টের কারণে কোথায় খরচ কমানো হবে সেটা একটা সমঝোতা আসতে পারার কারণে এখন একটা বাজেট ডেফিসিট কমানোর ক্ষেত্রে ডিলে সৃষ্টি হয় বা বাজেট ডেফিসিটটা থেকে যায়, ডিক্লেয়ার করে। কেমন? এটা একটা কনসিডারেশন। এটা তো আমরা যে স্ট্র্যাটেজিক ডেট অ্যাকুমুলেশন এর একটা ব্যাখ্যা হিসেবে আমরা আলেসিনা তাবেদিন নামে দুজন ইকোনমিস্ট, তাদের একটা ব্যাখ্যা দেবো আমরা।
বলছি আমরা স্ট্র্যাটেজিক ডেট ফর্মুলেশন। একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। স্ট্র্যাটেজিক ডেট অ্যাকুমুলেশনের মূল সোর্সটা হলো যে বিভিন্ন পলিটিশিয়ান যারা আছে, যারা ডিসিশন নেয় বিভিন্ন পিরিয়ডে, তাদের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট, কোথায় ব্যয় করলে ভালো সেই বিষয় নিয়ে তাদের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট থাকে। ডিসএগ্রিমেন্টের কারণে ডেট অ্যাকুমুলেট করে, সেটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব কিভাবে সেটা হয়। এবং এটা আমরা বিশেষ করে যে মডেলটা আমরা আলোচনা করবো সেটা হলো and Avicenna, দুজন প্রতিষ্ঠিত নাম Avicenna। আমাদের যে রিসার্চ ওয়ার্ক আছে ম্যাজিক রিসার্চ ওয়ার্কটা, সেটা Avicenna মডেল এই ক্ষেত্রে আমরা একটা ব্যাখ্যা করার চেষ্টা করব স্ট্র্যাটেজিক ডেট রিলেশনটা। তবে পুরো মডেলটা আজকে দাঁড় করাবো না, আমরা মডেলের যে অ্যাসাম্পশন গুলো আছে সেগুলো আজকে আমরা আলোচনা করবো। এটা আমরা আগামী ক্লাসে আমরা মডেলটা আবার রিফ্রেশিং একটা ব্যাখ্যা করার চেষ্টা করবো আমরা। এটা যে মূল আইডিয়া এই মডেলটা সেটা হলো যে আমার দুটো পিরিয়ড আছে আমাদের, এবং দুটো পিরিয়ডে দু ধরনের পলিসি মেকার ক্ষমতায় আসতে পারে। তাদের যে ডিসিশনের মধ্যে ডিসএগ্রিমেন্ট থাকে দুটো পক্ষের মধ্যে, যে কারণে এই ডেটটা অ্যাকুমুলেশন করে। আমাদের এই যে এই মডেলের ইকোনমিক অ্যাসাম্পশন গুলো সেগুলো হলো দু ধরনের অ্যাসাম্পশন আছে, একটা ইকোনমিক অ্যাসাম্পশন, একটা পলিটিক্যাল অ্যাসাম্পশন। এই দুটো অ্যাসাম্পশন আমরা আজকে আলোচনা করব। ইকোনমিক অ্যাসাম্পশনস that the economy lasts for only 2 periods. দুটো পিরিয়ড নাও বিদ্যুৎ, পিরিয়ড 1 and period 2 আর কোন পিরিয়ড নেই। The economy lasts for 2 periods. দুটো মতো পিরিয়ড আছে। 2 নম্বর অ্যাসাম্পশন হলো যে the real interest rate is exogenous and equal to 0. অর্থাৎ যদি ঋণ করা হয় ডি পরিমাণে, ভবিষ্যতে ডি পরিমাণে পরিশোধ করতে হবে, কোনো ইন্টারেস্ট নাই বলে। এটার উদ্দেশ্য হচ্ছে মডেলকে একটা সিম্পল রাখা। the real interest rate is exogenous and 0. exogenous মানে এটা কোনো কিছুর উপর নির্ভর করে না। আর 3 নম্বর সূত্র হলো the government can spend on two goods. Government can spend on two goods. দুটো দ্রব্য গভর্নমেন্ট কিনতে পারে। একটা হলো নেটারি গুডস, মিলিটারি গুডস, যেটাকে আমরা এম দিয়ে লিখবো। একটা হলো নন মিলিটারি গুডস, নন মিলিটারি গুডস, যেটাকে আমরা এম দিয়ে লিখবো। তাহলে M1 হবে প্রথম পিরিয়ডে কি পরিমাণ মিলিটারি গুডস কেনা হলো, M2 হবে দ্বিতীয় পিরিয়ডে কি পরিমাণ মিলিটারি গুডস কেনা হলো। ঠিক একই ভাবে N1 হলো যে প্রথম পিরিয়ডে কি পরিমাণ নন মিলিটারি গুডস কেনা হলো, আর M2 হবে দ্বিতীয় পিরিয়ডে কি পরিমাণ নন মিলিটারি গুডস কেনা হলো সেটা।
এবং আমরা এখানে ধরে নিব যে দুটো পার্টি যারা দুটো পিরিয়ডের ক্ষমতায় থাকতে পারে তাদের মধ্যে এটা নিয়ে একটা মতানৈক্য আছে, ডিসএগ্রিমেন্ট আছে, যে কেউ মিলিটারি ঘুষকে বেশি পছন্দ করে, কেউ নন মিলিটারি ঘুষকে বেশি পছন্দ করে। অর্থাৎ তাদের যে প্রেফারেন্স প্যাটার্ন, সেই প্রেফারেন্স প্যাটার্নটা ভিন্ন রকম, প্রেফারেন্স প্যাটার্ন একই রকম না। এই ভিন্ন প্রেফারেন্স প্যাটার্নের কারণে আমরা দেখাবো যে দুটো পার্টি চেষ্টা করে সে যখন ক্ষমতায় থাকবে সে বেশি করে তার পছন্দনীয় দ্রব্যের উপর বেশি বেশি ব্যয় করার জন্য, ফলে বাজার ডেফিসিটটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এবং যাতে করে অন্য পার্টি যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেও সে তার পছন্দনীয় দ্রব্যের উপর ব্যয়টাকে বাড়াতে সক্ষম না হয়। এই যে স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্স, সেই স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সটাকে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। Policy makers in period 1 লিখি policy makers in period 1 chooses M1 মিলিটারি এক্সপেন্ডিচার করবে M1 পরিমাণ, তারপরে নন মিলিটারি এক্সপেন্ডিচার করবে M1 পরিমাণ। কেমন? তার একটা রিসোর্স আছে, তার একটা গভর্নমেন্টের এন্ডাওমেন্ট বলা হয় যেটাকে, ডাব্লিউ পরিমাণ এন্ডাওমেন্ট আছে, ওটা দিয়ে হয়তো যদি কারণ না হয় এই ব্যয়টা, তখন সে ঋণ দিবে এন্ড ইস্যু ডেট, ঋণ ইস্যু করবে ডেট অফ অ্যামাউন্ট যে পরিমাণ সে ঋণ ইস্যু করবে প্রথম পিরিয়ডে, যে ক্ষমতা থাকবে সে। প্রথম পিরিয়ডে যে গভর্নমেন্ট আছে সে কিছু মিলিটারি গুডস কিনবে, কিছু নন মিলিটারি গুডস কিনবে, যেটাকে আমরা M1 এবং N1 দিয়ে দিচ্ছি, এবং তার ওয়েলথ আছে একটা ডাব্লিউ পরিমাণে, সে ওয়েলথ দিয়ে যদি সে কেনাটা সম্পন্ন করতে না পারে তখন সে কিছুটা ঋণ ইস্যু করবে, ঋণ ইস্যু করবে। এবং পিরিয়ড 2 তে, ইন পিরিয়ড 2 যে ক্ষমতা থাকুক না কেন সে কি করে, পলিসি মেকার্স choose M2 পরিমাণ সে মিলিটারি দ্রব্য কিনবে, তারপর M2 পরিমাণ সে নন মিলিটারি দ্রব্য কিনবে, এন্ড যে ঋণটা করেছে প্রথম পিরিয়ডে গভর্নমেন্ট সেটা পরিশোধ করতে পারবে উইথ ইন্টারেস্ট। ইন্টারেস্ট এখানে নাই, জিরো, সে কারণে ডি পরিমাণ পরিশোধ করলে হবে এন্ড রিপেজ ডেট, রিপেজ ডেট ডি, এখানে কোনো ইন্টারেস্ট নাই, এই জন্য এটাকে আমাদের 1 প্লাস আর দিয়ে গুণ করতে হচ্ছে না, কিন্তু ইন্টারেস্টের পরিমাণটা জিরো, সে কারণে আমাদের মডেলটাকে সিম্পল রাখার জন্য। এজন্য ইকোনমিক অ্যাসাম্পশনে 4 নম্বর ইকোনমিক অ্যাসাম্পশন। এখন আমরা ধরছি যে যে ট্যাক্সটা ইম্পোজ করা হচ্ছে সেই ট্যাক্স হচ্ছে ডিসটরশনাল। সাপোজ দ্য ট্যাক্স or the taxes are distortional. Taxes are distortional. Which causes recurrent equivalence to fail. Which causes recurrent equivalence to fail. যেহেতু আমরা ট্যাক্সটাকে আমরা ডিসটরশন হিসেবে দিচ্ছি, আমরা বলেছিলাম যে আগের ক্লাসগুলোতে, আগের ক্লাসে, যে ট্যাক্সের ডিসটরশন হতে পারে, এবং ট্যাক্সের যে ডিসটরশনাল ইফেক্ট বা যে ক্ষতিকর প্রভাব সেটা ইনক্রিজিং, সেটা যে ইনক্রিজিং মানে হচ্ছে
যে আমি 100 টাকা ট্যাক্স ইম্পোজ করলে যে পরিমাণ বার্ডেন পড়বে কনজিউমার বা হাউসহোল্ডের উপরে, আমি যদি 200 টাকা ট্যাক্স ইম্পোজ করি তার যে মার্জিনাল যে বার্ডেন সেটা অনেক হায়ার হবে, অর্থাৎ বার্ডেন অফ ট্যাক্স ইজ ইনক্রিজিং। যত বেশি ট্যাক্স ইম্পোজ করা হবে তার মার্জিনাল প্রেশারটা জনগণের উপর তত বেশি পড়বে। মানে কোয়াড্রেটিক ফর্মে দেখিয়েছিলাম ট্যাক্স বার্ডেনটাকে আমরা। তো একটা হচ্ছে এই ট্যাক্সটা যদি ট্যাক্সটা ডিসটরশন হয় তখন আসলে যে অপটিমাল ডেটের পরিমাণ ট্যাক্স যদি ডিসটরশন হয় তখন অপটিমাল ডেটের পরিমাণ হয় 0। তখন ডেট আর না করাই কল্যাণ সকলের জন্য। মেক সেন্সেস। এটা একটা ডিসটরশন ইফেক্টের কারণে রিকার্ডিং ইকোনমিক্সটা ব্রেক করে। আর আরেকটা কারণ আছে সেটা হচ্ছে যে যে ওয়েলথ আছে সেটার উপর একটা প্রভাব পড়ে। Economics wealth. By deduction. সেটা দিন দিচ্ছে সব ইকোনমি থেকে, তার কারণে ইকোনমিক যে ওয়েলথ সেই ওয়েলথের পরিমাণটা কত পরিবর্তন আসতে পারে, যেটা একটা ডিসটরশন সৃষ্টি করতে পারে মানুষের উপরে। এখন আমরা মূল জায়গায় আসি, তো হলো বাজেট কনস্ট্রেন্টে। The economy period 1 budget constraint is economics period 1 budget constraint. প্রথম পিরিয়ডের যে বাজেট কনস্ট্রেন্ট সেটা হলো এক্সপেন্ডিচার ইকুয়াল টু ইনকাম, এটা হলো বাজেট কনস্ট্রেন্ট। প্রথম পিরিয়ডে মিলিটারি এক্সপেন্ডিচার হচ্ছে M1, নন মিলিটারি এক্সপেন্ডিচার হচ্ছে N1। এবং তার যে রেভিনিউ বা ইনকাম সেটা হলো ওয়েলথ, এটা হচ্ছে এন্ডাওমেন্ট। প্রত্যেক পিরিয়ডে গভর্নমেন্টের ডাব্লিউ পরিমাণ ওয়েলথ থাকে। প্রথম পিরিয়ডে ডাব্লিউ পরিমাণ ওয়েলথ আছে, দ্বিতীয় পিরিয়ডেও ডাব্লিউ পরিমাণ ওয়েলথ থাকবে। এটাকে আমরা এন্ডাওমেন্ট বলছি আমরা। এবং আরো কিছু টাকা সংগ্রহ করছেন সেটা হচ্ছে রিইস্যু করার মাধ্যমে, ইস্যুর মাধ্যমে। প্রথম পিরিয়ডে যে ব্যয় মিলিটারি এবং নন মিলিটারি এক্সপেন্ডিচার সেটা তার টোটাল ওয়েলথ, টোটাল যে ইনকাম, অ্যাভেলেবল ইনকাম, এটার মাধ্যমে ঋণের মাধ্যমে একটা ওয়েলথ যেটা সে তোমাদের হিসেবে পেয়েছে বা এন্ডাওমেন্ট যেটা সে পেয়েছে। একটু প্রথম পিরিয়ডের বাজেট কনস্ট্রেন্ট। এবং যেখানে ডাব্লিউ এর মধ্যে ওয়েলথ এন্ডাওমেন্ট ডাব্লিউ, আর দ্বিতীয় হচ্ছে ঋণ। আর দ্বিতীয় পিরিয়ডে সেকেন্ড পিরিয়ডে যে তার বাজেট কনস্ট্রেন্ট যেটা হলো in the second period 2, the budget constraint is M2 পরিমাণ সে মিলিটারি এক্সপেন্ডিচার করে এবং M2 পরিমাণ সে নন মিলিটারি এক্সপেন্ডিচার করে। এবং তার দ্বিতীয় পিরিয়ডে যে ইনকাম সেটা হলো দ্বিতীয় পিরিয়ডে সে ডাব্লিউ পরিমাণ ওয়েলথ পায়, সে প্রত্যেক পিরিয়ডে সে ডাব্লিউ পরিমাণ ওয়েলথ পায়, কিন্তু দ্বিতীয় পিরিয়ডে তাকে কি করতে হয়, যে ঋণটা নিয়েছিল সেই ঋণটা পরিশোধ করতে হয়। যেহেতু কোনো ইন্টারেস্ট রেট নাই তাই এটাকে আমরা 1+i দিয়ে গুণ করছি না। দুটো পিরিয়ডের বাজেট কনস্ট্রেন্ট থেকে আমরা এখানে লিখলাম। এবং এখানে একটা কনস্ট্রেন্ট যুক্ত করতে হয়, সেটা হলো তার ওয়েলথ, তার যে ঋণের পরিমাণ সেই ঋণের পরিমাণটা ওয়েলথের চেয়ে বেশি হতে পারবে না বা কম হতে পারবে না। অর্থাৎ D is bounded by W minus W plus W। যে পরিমাণটা W এর চেয়ে বেশি হতে পারবে না, আবার মাইনাস W এর চেয়ে ঋণ, অর্থাৎ ঋণটা খুব মাত্রাতিরিক্ত বেশি ঋণ নিতে পারবে, ঋণের পরিমাণটা এই W দ্বারা কনস্ট্যান্ট হবে।
যদি এটা আমরা এভাবে বলি যে d must be bounded by minus w and plus w, কারণ রিলটা তাকে পরিশোধ করতে হবে সে কারণে। Where d is bounded by minus w and plus w, যেটা w চেয়ে কম হবে মাইনাস w চেয়ে বড় হবে। d মাইনাস এর অর্থ হচ্ছে সেভিংস করা, আর d প্লাস এর অর্থ হচ্ছে ঋণ করা। এই জন্য আমরা মাইনাস w চেয়ে বড় হিসেবে দিতে। এখন হলো প্রেফারেন্স, এটা হলো বাজেটটা গেল। তোমাদের একটা মডেল সলভ করতে হলে বাজেট কনস্ট্যান্টও লাগে এবং প্রেফারেন্সও লাগে। এই দুটো জিনিস থাকলে আমরা একটা বিহেভিয়ার সম্পর্কে জানতে পারি, যে এজেন্ট যারা আছে, পার্টিসিপেন্ট যারা আছে তাদের বিহেভিয়ার সম্পর্কে জানতে পারি। এবং সেটা জানার জন্য আমাদের প্রেফারেন্স সম্পর্কে জানা দরকার। সেই প্রেফারেন্সটা হলো যে preferences are heterogeneous. Preferences over M and N, military goods and non-military goods are heterogeneous. একই রকম এক এক ব্যক্তির এক এক রকম প্রেফারেন্স, heterogeneous। এবং প্রেফারেন্স ফাংশনটা বা ইউটিলিটি ফাংশনটা আমরা রিপ্রেজেন্ট করব VI। তো VI হচ্ছে আমাদের, আমরা ইউআই এখানে ভি দিয়ে দিচ্ছি, কেন ইউভি একই জিনিস, এখানে ভিটা হচ্ছে ইউটিলিটি ফাংশন বা প্রেফারেন্স ফাংশন। এবং প্রেফারেন্সটা কেমন প্রকাশ করবে এভাবে যে এটা দুটো বিষয়ের উপর নির্ভর করবে। একটা হচ্ছে ইউটিলিটি অফ মিলিটারি গুড ইন পিরিয়ড টি, দুটো পিরিয়ড থেকে প্রাপ্ত ইউটিলিটি মিলিটারি গুডের প্রথম পিরিয়ডে M1 আর দ্বিতীয় পিরিয়ডে হচ্ছে M2। এটা একটা প্রেফারেন্স আছে তার, এবং এটাকে আমরা লিখব আলফা আই। আর বাকি অংশটুকু এটার উপর যে এই এখান থেকে যে ইউটিলিটি পাই সেই ইউটিলিটির ওয়েট আলফা আই, আর এখানে হচ্ছে 1 মাইনাস আলফা আই, এটা আমরা ওয়েটেড এভারেজ বলি অংশ। বা যে এটা যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট দিয়েছে বিনা পরীক্ষায়, এখানেও একটা এই ধরনের ওয়েটেড এভারেজ করা হয়েছে। যে ইন্টারভিউ রেজাল্টটা তৈরি করা সেভাবে যে জেএসসি থেকে 25% ওয়েট নেওয়া হয়েছে, অর্থাৎ এটা যদি জেএসসি এর মার্কস হয় প্লাস এটার মার্কস হয়, এখানে 0.25 দিয়ে গুণ করা হয়েছে, আর এসএসসি মার্কস দিয়ে গুণ করা হয়েছে কত দিয়ে 0.75 দিয়ে, 75% ওয়েট দেওয়া হয়েছে। তাহলে 0.25 ইনটু জেএসসি মার্কস প্লাস 0.75 ইনটু এসএসসি মার্কস, এটাকে যদি আমরা যোগ করি আমরা কিভাবে ইন্টারমিডিয়েট রেজাল্ট পাবো, একটা ওয়েটেড এভারেজ। তো এখানেও ঠিক তাই, তাই সে মিলিটারি গুডস থেকে যতটুকু ইউটিলিটি পাবে সেটাকে সে ওয়েট দিচ্ছে আলফা আই, আর নন মিলিটারি গুড থেকে যে যতটুকু ইউটিলিটি পাবে, ইউটিলিটি অফ নন মিলিটারি গুডস ইন ডিফারেন্ট পিরিয়ড, সেটাকে ওয়েট দিতে তত বাকিটা 1 মাইনাস আলফা আই ওয়েট দেওয়া হবে। এবং যেহেতু দুটো পিরিয়ড আছে এখানে, আমাদের থেকে সাম করতে হবে t ইকুয়াল টু দুটো পিরিয়ড 1 to 2 দুটো পিরিয়ড। সাম এটা আমার টোটাল স্যার সামেশনের উপরে এটা কি 2 1 থেকে 2 t ইকুয়াল টু 1 to 2, এটা থার্ড ব্র্যাকেট। সামেশনটা এই সামেশনটা পুরোটা এখান থেকে শুরু করে শুধুমাত্র এটার উপর না, সামেশনটা দুটোর উপরে পড়বে সামেশনটা। এবং যেহেতু পিরিয়ড 2 তে কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে, কতটুকু ব্যয় করবে জানা যায় না, M2 সমান কত হবে সেটা আমরা জানি না, বা M2 সমান কত আমরা জানি না। সেজন্য আমাদের কি করতে হয়, যদি আমরা কোনো কিছুর মান না জানি, ফিউচার ভ্যালু যদি আমাদের সার্টেনটি জানা না থাকে, সেটাতে আমাদের একটা এক্সপেকটেশন নিতে হয়। আমাদের কোন এক্সপেক্টেড ভ্যালু নিতে হয়, এক্সপেক্টেড ভ্যালু অফ this term জানা থাকলে এক্সপেকটেশন লাগে না, সরাসরি মাথা বসিয়ে দিতে হয়। আর জানা না থাকলে আমাদের এটাকে প্রেডিক্ট করতে হয় আমাদের কত হতে পারে। এটা হলো ইউটিলিটি ফাংশন। তাহলে আমরা
বাজেট কস্ট এখানে এই চতুর্থাংশ কিছু বৈশিষ্ট্য আছে এখানে, যেমন আলফা এর মানটা আলফা আই এটা 0 থেকে 1 এর মাঝামাঝি হবে ওয়েট যেহেতু এটা। তারপরে এখানে ইকুইটি ফাংশন যেগুলো আছে ইউ, সেগুলো ডট মানে ভিতরে এম বা এন থাকতে পারে, সেটা পজিটিভ ইকুইটি পাবে, অর্থাৎ মিলিটারি দ্রব্য কেনা হলে মানুষ অসন্তুষ্টি হবে না, সেখান থেকে বেশি কিছু ইকুইটি পাবে, মানুষ খুশি হলে খুশি হবে। কেমন একইভাবে নন মিলিটারি গ্রুপ থেকে দ্রব্য এখানে এম হোক বা এন হোক না কেন, এটা পজিটিভ ইকুইটি দিবে মানুষকে। তবে এই ইকুইটিটা ডিমিনিশিং, সেকেন্ড ডিফিনিশন করলে যেটা নেগেটিভ হবে। অর্থাৎ মিলিটারি গ্রুপ যদি বাড়ানো হয়, অতিরিক্ত মিলিটারি গ্রুপ থেকে যে উপযুক্ত ইকুইটি পাওয়া যাবে সেটা কমে আসবে, তখন নন মিলিটারি গ্রুপের ক্ষেত্রে সত্যি। অর্থাৎ law of diminishing marginality is effective in both military good and non-military good. এটা হলো আমাদের ইকুইটি ফাংশন। এটা হলো আমাদের ইকোনমিক অ্যাসাম্পশন। 2 নম্বরটা হলো সেকেন্ড সেট অফ অ্যাসাম্পশন, যেটা সেটা হলো পলিটিক্যাল অ্যাসাম্পশন। সেকেন্ড সেট অফ অ্যাসাম্পশনটা হলো আমরা পরে সলভ করে দেখবো যে আসলে প্রত্যেক গভর্নমেন্ট যদিও তাদের কোনো প্রকার ঋণ নেওয়া এই কনটেক্সটে উচিত না, যেহেতু ট্যাক্সটা ডিসটরশনারি হলে এই ট্যাক্সটা না ইম্পোজ করে ভালো বা ঋণ না হওয়াই ভালো। তারপর দেখা যায় দুটো গভর্নমেন্টই ঋণ দিচ্ছে এই কনটেক্সটে, যেটা আমরা পরে দেখাবো। তারপর আমরা অ্যাসাম্পশনগুলো একটু ক্লারিফাই করি। সেকেন্ড অ্যাসাম্পশনটা হলো পলিটিক্যাল অ্যাসাম্পশন।